আপনারা দেখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির হেডকোয়ার্টার থেকে তার বক্তব্য রাখছিলেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন এই বিহারের জয় বিকাশের জয়, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে জিনিসের জন্য, যে পরবর্তীকালে আগামী 6 মাসের মধ্যে যা ভোট আছে বাংলা সম্বন্ধে প্রধানমন্ত্রী কি বলেন। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাদের বক্তব্যে বাংলা সম্বন্ধে কোনো কথা শোনা যায়নি এখনো পর্যন্ত, যা শুনলাম আমরা। বিহারের হাওয়া, ভোটের হাওয়া, বিহারে অপ্রত্যাশিত ভালো ফল করেছে বিজেপি এবং নীতিশ কুমারকে টেনে নিয়ে গিয়ে প্রায় কুর্সিতে বসিয়ে দিয়েছে বিজেপির হাত ধরেই। চতুর্থবারের জন্য বিহারের তখ্তে বসতে চলেছে নীতিশ কুমার এবং পুরোটাই বিজেপির জন্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি মধ্যপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানা সমস্ত জায়গাতেই উপনির্বাচনে ভালো ফল করেছে। পশ্চিমবঙ্গে এই ফলের কতটা প্রভাব পড়বে তা নিয়েই আজ আমাদের আলোচনা। আমার সঙ্গে যারা আছেন পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে আছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার, বন্দে মাতরম। আমার সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে ওম প্রকাশ মিশ্র, আমার সঙ্গে আছেন সিপিআইএমের পক্ষে তাপস সিনহা, আমার সঙ্গে আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু এবং রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। আমি প্রথমে আসব দেবজিতের কাছে। দেবজিৎ, বিহারের এই জয়ে তোমরা নিঃসন্দেহে উল্লসিত, এর প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে বলে তুমি মনে করছো? দেখুন, প্রত্যেকটা রাজ্যের একটা আলাদা বা ডেমোগ্রাফি থাকে, তার একটা আলাদা রান্নার উপাদান থাকে রাজনীতির ক্ষেত্রে। তো বিহারের জয় অবশ্যই, এবং এর প্রভাব বাংলাতে অনেকটাই পড়বে, বিশেষ করে সীমান্তবর্তী জায়গাগুলোতে। সবথেকে বড় কথা, বিহারের যে নির্বাচন, সেখানে আমরা জয় পরাজয়ের থেকেও যে জিনিসটা দেখাতে পেরেছি যে দেখুন, বিহারে একটা এত 3 ধাপে নির্বাচন হয়েছে। কোথাও দেখেছেন যে লুঙ্গি পরে মানুষ দৌড়চ্ছে, তার তলা থেকে মাস্কেট বেরিয়ে আসছে বা রিভলভার বেরিয়ে আসছে, পিস্তল বেরিয়ে আসছে? কোনো কেউ দেখেছে কারোর চুল ধরে কেউ টেনেছে বা একটা গালে থাপ্পড়ও মেরেছে? এই ধরনের জিনিস, যে বিহারকে আমরা বলতাম বাবা বিহার, সেই বিহারও তার খোলনলচে বদলে ফেলে বাংলাকে শিক্ষা দেওয়ার জায়গায় চলে গেছে। আমরা বারবার একটা কথা বলেছি, রাজনীতির, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজনীতির যে একটা ঐতিহ্য বলা যেতে পারে, যে প্রত্যেকবার ভোট হবে তাতে মারদাঙ্গা হবে, তাতে আগে ভোটের পূর্ববর্তী পর্যায়ে একটা প্রাক নির্বাচনী মারদাঙ্গা, তারপরের নির্বাচন পরবর্তীকালের খুনোখুনি, এবং নির্বাচন চলাকালীন তো চলবেই। কোনো প্রার্থী লাথি খাবেন, কোনো প্রার্থীকে ঝোপে ফেলে দেওয়া হবে, কোনো প্রার্থীর ভোটার যারা থাকবে তাদেরকে আটকে দেওয়া হবে, পোলিং এজেন্টদের চটথাবড়া মেরে বার করে দেওয়া হবে, হই হই রই রই কাণ্ড, যুদ্ধ চলছে, সেই হাল্লা চলেছে, যুদ্ধে ব্যাপারটা অন্তত এইবারে পশ্চিমবঙ্গে হবে না, এটা আমরা মনে করছি, বিভিন্নভাবেই মনে করছি। এর প্রভাব, বিহারের প্রভাব বাংলার মানুষকে এইভাবে প্রভাবিত করতে নিশ্চয়ই পারে যে বিহার যদি পারে আমরা কেন নই। ঠিক, দেবজিৎ বলছে বিহারের হাওয়া বাংলাতেও পড়বে। ওম প্রকাশ মিশ্র, ওম প্রকাশ দা কি বলছেন? না, এটা খুব সাধারণভাবে বলা যায় যে বিজেপি যদি গতকাল ইলেকশন কাউন্টিং এর সময় যদি তারা জয়ী না হতে পারত, তাহলে আজকে আর বাংলায় তার কোনো প্রভাব থাকতো না। আর যেহেতু আর কি কালকে সন্ধ্যাবেলার পরে অদ্ভুতভাবে তারা আর কি জয়ী হয়েছে, যাই হোক, সেটা জয়ী হয়েছে, ঘোষিত হয়েছে, সরকার গঠন করবে। এখন পরশুদিন পর্যন্ত কোনো প্রভাব ছিল না, গতকালকে বিকেল পর্যন্ত প্রভাব ছিল না, আজকে থেকে কি প্রভাব শুরু হয়েছে। তো আমি ধরেই নিলাম যে ঠিক আছে, একটা প্রভাব পড়বে। কি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে? এখানকার রাজনৈতিক ইতিহাস, এখানকার সংস্কৃতি, বা দেবজিৎ যেটা বললেন এখানকার ডেমোগ্রাফি সম্পূর্ণভাবেই ভিন্ন। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব আছেন এবং যার নেতৃত্বে পশ্চিমবঙ্গ উন্নয়নের নতুন নতুন সোপান পেরোচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি মনে করতে পারে যে প্রভাব আছে, প্রভাব তো আছেই। গতকালকে গোটা দিন আমি নিজেই প্রভাবিত ছিলাম, সন্ধ্যাবেলা রাত্রেবেলা পর্যন্ত টেলিভিশন চ্যানেলে দেখছিলাম যে কি হচ্ছে কি হচ্ছে না। সকালবেলাও প্রভাবিত ছিলাম, নিউজ পেপারে দেখেছি। বিজেপির এখানে কিছু হচ্ছে না।
যে রাজনৈতিক দল 3টা আসন পেয়েছিল তাদের আর কি বিশেষ এখানে বৃদ্ধি কতটা ঘটবে সেটা নিয়ে সন্দেহের অবকাশ আছে। 18টা লোকসভা আসন পেয়েছিল ঠিকই বিজেপি, কিন্তু মনে রাখতে লাগবে যে লোকসভা নিরিখে বিজেপির জেতা উচিত ছিল, এনডিএ জেতা উচিত ছিল 225টা আসনে, সেটা আর তো হয়নি। দিল্লিতে উচিত ছিল 67টা আসনে, পেয়েছিল 8টা আসন। ঠিক। ঝাড়খণ্ডে পাওয়া উচিত ছিল 51টা আসন, পেয়েছিল মাত্র 25টা বা 26টা। পার্লামেন্ট ইলেকশন ফলে আর কি কমপ্লিট করতে দিন। তার ফলে তো তাহলে পার্লামেন্টের ইলেকশনের কনটেক্সটেই তো আলোচনা অমিত শাহ করে গেছেন, নাহলে তো 3টা থেকে 200টা যাবে। তাহলে ওই টাইপের কোনো জাম্পিং করতে চাইলে করবে, অসুবিধা নেই। ওম প্রকাশ মিশ্র পরিষ্কার বলছেন যে পশ্চিমবঙ্গের কোনো প্রভাব পড়বে না, এবং প্রভাব পড়বে না। ওমদা আমি আসছি। তাপস সিনহা সিপিআইএম এর পক্ষে। তাপস দা, আপনি আমাকে জানান আমাদেরকে যে বিহারে আপনারা একটা দারুণ রেজাল্ট করলেন, যেখানে আমরা দেখছিলাম বিভিন্ন রাজ্যে আপনাদের রক্তক্ষরণ হচ্ছিল এবং পরের পর আপনাদের প্রতিটা সিটে, প্রতিটা নির্বাচনে আপনাদের পরাজয় হচ্ছিল। সেই জায়গায় আপনারা বিহারে একটা খুব ভালো জোট করলেন এবং বাম দলগুলো দীর্ঘদিন পরে বিহারের ইতিহাসে একটা ভালো রেজাল্ট করলো। আপনাদের এই ভালো রেজাল্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা উজ্জীবিত করবে? না, সামগ্রিকভাবে কতগুলো বিষয় অমীমাংসিত থেকে যাচ্ছে। বিহারে শুধু নয়, গোটা দেশ জুড়ে যে মানুষের দাবি দাওয়া এবং নরেন্দ্র মোদী যে গোটা দেশবাসীর সঙ্গে, শ্রমিকদের সঙ্গে, কৃষকদের সঙ্গে, বেকার যুবদের সঙ্গে যে প্রতারিত করছে, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। শুধু আসন দিয়ে সবটা বিচার করলে হবে না। শেষের দিকে প্রায় 2 ডজন আসন যেটা অমীমাংসিত অবস্থায় নিষ্পত্তি ঘটনা হয়েছে। একটা বিষয় ভাবতে হবে, 1 বছরের মধ্যে বিহারে বিজেপির 12% ভোট কমেছে। এই জায়গাটায় উদাসীন থাকলে হবে না। ফলে নির্বাচনে ভোট কাটাকাটির খেলায় কখনো 27% ভোটে প্রার্থী বেরিয়ে যায়, কখনো 45% ভোট পাওয়া প্রার্থী হারে কোনো জায়গায়। এটা আমাদের রাজ্যের অভিজ্ঞতা থেকে দেখছি। ফলে যে কথাগুলো আজকে পরিযায়ী শ্রমিকদের বিষয়, নরেন্দ্র মোদীর বক্তব্য এখনই শুনছিলাম, যেটা সুকৌশলে এড়িয়ে গেলেন। পরিযায়ী শ্রমিকদের নাম ধরলেন না, বেকার যুবদের কর্মসংস্থানের কথা বললেন না, শ্রমিক ছাঁটাইয়ের কথাটা বললেন না। আজকে তো ওনার এই কথাগুলো বলা ছিল। যে কথাগুলো বললেন অত্যন্ত পুরনো কথা। গোটা বিহারে এখনো পর্যন্ত নলের পানি চালু হয়নি, গ্রামে গ্রামে জলের ব্যবস্থা হয়নি, দাবাকল পর্যন্ত বন্ধ হয়ে গেছে, উন্নয়ন হয়নি, যার জন্য নীতিশ কুমারকে 71 থেকে 73-এ নেমে যেতে হয়েছে। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবে, একটা পুতুল মুখ্যমন্ত্রী হবে। যেভাবে ট্রাম্পের পুতুল মুখ্যমন্ত্রী ব্রাজিলে আছে, তেমনি ভাবে একজন পুতুল মুখ্যমন্ত্রী হবে। সেটা ইন্ডিয়ার ব্যাপার, সেটা করবে। আমি আপনার কাছে আবার আসবো। 12% ভোট কমেছে, 12% ভোট। স্বাভাবিকভাবে আমাদের যে লড়াই চলছে ওই বিহারের রেজাল্ট বা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের ফল নিয়ে বাংলায় নয়, বাংলায় লড়াই হবে। আমাদের এই রাজ্যে মোদী মমতার বিরুদ্ধে যে লড়াই চলছে মানুষের উন্নয়নের জন্য, বাংলাকে রক্ষা, লড়াই হবে, এই লড়াই চলতে থাকবে। হ্যাঁ, আমি আপনার কাছে আসবো, কিন্তু একটা জিনিস পরিষ্কার, জো জিতা হই সিকান্দার। এবং আজকের দিনে দেখতে গেলে বিজেপি বিহারে তাদের আসন সংখ্যা অনেকটাই বাড়িয়ে নিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নীতিশ কুমার যাই হোক না কেন, আমি এই ধরতে হবে, এটা উড়িয়ে দিলে চলবে না। আমি এই জায়গা থেকে মানুষের সমর্থন যেটা দাবি করা হচ্ছে, জনসমর্থনের নিরিখে 1 বছর হতে না হতে 12% ভোট কমে গেল। এইটাকে যদি দেবজিৎরা ছোট করে দেখে, এটা খুব বড় করে দেখছি দাদা। 34 বছরে এই জায়গাতে শেষের দিকটার কথাটা মনে পড়ছে। আমি আসছি শিবাজিদার কাছে। শিবাজিদা, একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এবং আপনাকে আমি জানতে চাইবো যে আরজেডি ভোট পেয়েছে 23%, 23.1%। বিজেপি ভোট পেয়েছে দ্বিতীয় বৃহত্তম দল 19.5%। জেডিইউ ভোট পেয়েছে 15.4%। কংগ্রেস ভোট পেয়েছে 9.5%। এলজেপি ভোট পেয়েছে একটা সিট পেয়েও 5.7%। আর আদার্স সবাই মিলে ভোট পেয়েছে 24.1%। অর্থাৎ আমরা দেখছি যে এই মুহূর্তে আদার্সরাই কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠ গোটা বিহারের ক্ষেত্রে। শিবাজিদা, নীতিশ কুমারের মুকুট কতটা কাঁটার মুকুট হতে চলেছে?
বামপন্থী দলগুলির ভোটটা ওই আলাদা করা আদার্সের মধ্যে আছে, আদার্সের মধ্যে আছে, আদার্সের মধ্যে আছে। শিবাজিদা, শিবাজিদা, আরজেডির সঙ্গে ছিল। আমি 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 না আমি আমি যেটা ওম আমি একটু কথা বলে নিই, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে বিহারের যে ম্যান্ডেট, সেটা অত্যন্ত ফ্র্যাকচার্ড মানে ম্যান্ডেট নয়, ভোট যে হয়েছে সেই ভোটটা হচ্ছে ফ্র্যাকচার্ড ভোট, অর্থাৎ নানাভাবে নানা টুকরোয় বিভক্ত। এবং এই টুকরো টুকরো ভাঙার খেলায় অনেকে যাদের বলা হয় যে নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করে, এই রকম অনেকেই রয়েছে। যেমন এলজেপির কথা এক্ষুনি তুমি বললে, এলজেপি নিজে কি আসন পেয়েছে বড় কথা নয়, অন্যদের পোল প্রসপেক্ট নষ্ট করেছে এলজেপি। অর্থাৎ চিরাগ পাসওয়ান, এবং অদ্ভুত একটা ব্যাপার, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে চিরাগ পাসওয়ান এনডিএর অংশ ছিলেন, তিনি বেরিয়ে গেলেন, তিনি বেরিয়ে গিয়ে বললেন যে আমি মোদিজির আমি ভক্ত, কিন্তু সাংঘাতিকভাবে চিরাগ পাসওয়ান বলতে লাগলেন, অ্যাটাক করতে লাগলেন নীতিশ কুমারকে, এমনভাবে যেন এক সুরে অ্যাটাক করছেন তেজস্বী যাদব যেভাবে করছেন সেইভাবে। এবং এটার ফলে যেটা হলো ডাউন সাইজ করা, যেটাকে বলে ছেঁটে দেওয়া বলে, মানে অনেক সময় তো এটা হয় যে আমরা বউকে মানে ঝিকে মেরে বউকে শিক্ষা দিই, এই তো একটা গল্প আছে। তো এমনিতে বলে দেওয়া হচ্ছে যে নীতিশজি আমাদের সঙ্গে আছেন, কিন্তু মানে বিজেপির সঙ্গে এতদিন ছিল এবং এনডিএর মধ্যে থাকা চিরাগ পাসওয়ান, সে যেভাবে নীতিশের নিন্দা করলো এবং তার সঙ্গে এমন একটা সম্পর্কে গেল যেন মনে হচ্ছে যে কম্পিট করছে তেজস্বী যাদবের সঙ্গে। এই যে এই একটা চিরাগ পাসওয়ানকে দেবজিৎ রায় খাড়া করেছে এবং চিরাগ পাসওয়ানকে দেবজিৎ রায় তৈরি করেছে যাতে নীতিশের প্রভাব একটু কমে। দুর্মুখরা আমরা কাকে কাকে তৈরি করছি, আমরা তৈরি করলাম, চিরাগ আমরা জ্বালালাম। আমি এই জায়গা থেকে বিশ্বনাথ চক্রবর্তীকে জানতে চাইবো। বিশ্বনাথ দা, দেবজিৎ, হ্যাঁ দেবজিৎ ভাই ভাই আমি আমি এক মিনিট খালি বলি, একটাই খালি বলে শেষ করব না। দেবজিৎ আজকে যে জিতা ওই সিকান্দার, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের গণতন্ত্রে এখানে এক ভোটে জিতলেও সেটা ভোটে, 16 ভোটে জিতলেও সেটা জিতেছে, সেটা এমন কিছু নয়। কিন্তু যেটা বড় কথা, যেই জায়গাটাতে দাঁড়িয়ে কথা হচ্ছে যে আজকে কিন্তু লোকাল বিজেপি, অর্থাৎ বিহারের বিজেপিও বলছে কেন বিজেপি নয়, সত্যিই তো বিজেপি নয় কেন, কিন্তু সেখানে অসুবিধা আছে। সেখানে অসুবিধা কি যদি পরে সুযোগ পাই বলবো, কারণ মহারাষ্ট্রে রিপিটেশন না হয়, ওই জন্য আগে থেকেই বলে রাখা হয়েছে 10টি যদি আসন পান তাহলেও নীতিশ কুমারই থাকবেন। অর্থাৎ দেবেন্দ্র ফডনবিসের সময় যে ভুল হয়েছিল সেই ভুলটা বিজেপি করবে না বলছেন, তাই তো? ঠিক আছে, আমরা আলোচনা চলবে। তবে নীতিশের মুকুট যে, আমি আজকে একটা বড় কাগজ না না, তবে নীতিশের মুকুট যে যথেষ্ট কাঁটার মুকুট, এ নিয়ে সন্দেহ নেই। কারণ গতকাল জয়ের পর থেকে নীতিশ কুমারকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি, কোথাও কোনো মন্তব্য করতে দেখা যায়নি, প্রেস কনফারেন্স আসতে দেখা যায়নি, কোথাও দেখা যায়নি। অর্থাৎ নীতিশ কুমার যে তলে তলে আবার কোনো কিছু করছেন কিনা, সত্যি সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, আমরা দেখলাম যে বিহারের ভোটে একটা বড় ফ্যাক্টর হয়ে গেল মিম। 3-4টে সিটের ডিফারেন্স হয়ে গেল, 3-4টে সিটে জিতে বেরিয়ে গেল এনডিএ মহাগঠবন্ধনকে হারিয়ে। মিম বিহারে 1.2% ভোট পেয়েছে এবং সেটাও পেয়েছে খুব কম সংখ্যক আসনে তারা প্রার্থী দিয়েছিল। আমার যদ্দূর মনে পড়ছে ওরা সম্ভবত 20টা আসনে প্রার্থী দিয়েছিল মিম। তো 20টা আসনে প্রার্থী দিয়ে 5টা আসন জিতে নিয়েছে। এবং সীমাঞ্চল, অর্থাৎ কিষানগঞ্জ থেকে শুরু করে একটা এই যে সীমা এলাকাটা, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায়, এখানে মিম কিন্তু একটা বড় ভোট আরজেডির কেটে নিয়েছে এবং কংগ্রেসের কেটে নিয়েছে, যেটা একটা বড় প্রভাব পড়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মিম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ক্যান্ডিডেট দেবে, কতটা প্রভাব পড়বে? না দেখো, তুমি যদি আমাকে থিওরিটিক্যালি বলো তাহলে কিন্তু আমি খুব স্ট্রংলি বলবো যে আগামী দিনে কিন্তু মিমের সারা ভারতবর্ষেই যেখানে মুসলমান লোকরা বাস করেন সেখানে কিন্তু তাদের দল গঠন করা, সংগঠন গঠন করার সুযোগ আছে। কারণ দেখো, শিবসেনা যদি হিন্দু আইডেন্টিটি নিয়ে দল তৈরি করে সাফল্য পায় মহারাষ্ট্রে, বিজেপি যদি মূলত হিন্দু আইডেন্টিটি নিয়ে সারা ভারতবর্ষে দেশ চালাতে পারে, তাহলে মুসলিম আইডেন্টিটি পলিটিক্স করে
কেন একটা দল তৈরি হতে পারে না, মিমের মতন দল তৈরি হতে পারে না? ভারতবর্ষের বিভিন্ন বিধানসভা ইতিমধ্যেই তারা এসছে। ফলে পশ্চিমবাংলাতে যেখানে 140টা বিধানসভা কেন্দ্রে মুসলমান লোকদের প্রাধান্য আছে, সেখানে মিম আগামী দিনে নির্ণায়ক শক্তি হতে পারে। মানে থিওরিটিক্যালি যদি দেখো, থিওরিটিক্যালি কেন, আমি বলছি রাজনীতির সম্ভাবনা শিল্প, সেই সম্ভাবনা জায়গা থেকে আজকে না হোক আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতিতে মিম কিন্তু ক্ষমতাতে পর্যন্ত আসতে পারে। রাজ্যে ক্ষমতায়, মানে মাল্টিপার্টি ডেমোক্রেসিতে, বহুত্ববাদী গণতন্ত্রে তারা রাজ্যের প্রশাসন ব্যবস্থায় আসতে পারে, মুখ্যমন্ত্রীর পদ পর্যন্ত পেতে পারে। যেমন করে স্বাধীনতার আগে মুসলিম লীগ আমাদের বাংলাকে শাসন করেছে, মুসলিম লীগ যেমন শাসন করেছে। অবিভক্ত বাংলা, সেখানে পার্সেন্ট অবিভক্ত বাংলা, সেখানে পূর্ব বাংলা ছিল। আবারও বলছি, এখানে মাল্টিপার্টি আছে, এখানে মাল্টিপার্টি আছে, বহু দল, অনেকগুলো দল থাকলে সুরাবর্তী ছিলেন, ফজলুল খান ছিলেন না। আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, বিশ্বনাথ দাস স্পেসিফিক প্রশ্ন, যে যেখানে মিম সফল হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, এখানে উর্দুভাষী মুসলিম রয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা জানি অধিকাংশটা হচ্ছে বাংলাভাষী মুসলিম। আমি সেই জায়গাতে বলতে চাইছি, দেখো আমি তোমায় বলছি, তো আমি জানি না, তুমি নিশ্চয়ই চোখ রাখো যে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস, আমি কিন্তু প্রতিনিয়ত খোঁজ রাখি, এক একটা জনসভায় উপচে পড়া ভিড় হচ্ছে। ফলে আমি জানি না আগামী দিনে মিমের সাথে আব্বাসের কোনো সম্পর্ক থাকবে কিনা। যদি থাকে তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে মিম বিহারের মতনই প্রভাব ফেলবে, আর যদি না থাকে তাহলে এককভাবে পারবে না। মানে স্থানীয় কোনো লোকাল পার্টিকে সঙ্গে নিয়ে মিমকে এগোতে হবে, এককভাবে যদি মনে করে সেটা হবে না। ওখানে যেমন একটা তৃতীয় ফ্রন্টের জোট তৈরি করেছিল, বিএসপি কে নিয়ে সঙ্গে নিয়েছিল, এসপি কে সঙ্গে নিয়েছিল, ফলে কিছুটা সেখান থেকেও সাহায্য পেয়েছে। পশ্চিমবাংলাতে যদি স্থানীয় স্তরে কোনো শক্তিকে সাথে যায়, তাহলে একরকম, স্থানীয় স্তরের শক্তির সাথে না গেলে কিন্তু তার কোনো গুরুত্ব আলাদা। আমরা এই আলোচনায় ফিরবো, যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, হয়তো অর্থাৎ সময়টা সংক্ষিপ্ত হয়ে গেছে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আমি ফিরে এলাম বিরতির পর। আমি আসছি দেবজিতের কাছে। দেবজিৎ, তুমি আমাকে একটা জিনিস বলো, যে এই যে ধরো বিহারের ইলেকশনে তোমাদের প্রতিপক্ষ তোমরা পেলে হচ্ছে তেজস্বী যাদবের মতো 31 বছর বয়সী একটি বাচ্চা ছেলে, কি বলে, রাজনীতিতে ততটা পরিপক্ক নয়, এবং লালুর একটা জঙ্গলরাজের ইতিহাস সে বয়ে নিয়ে বেড়াচ্ছে, যেটা নিয়ে তোমরা জঙ্গলরাজ বলে একটা হাওয়া তুললে, যার জন্য হয়তো আমার মনে হয় মহাগঠবন্ধন একদম ফটো ফিনিশের কাছাকাছি এসেও পারল না। পশ্চিমবঙ্গে তোমাদের মোকাবিলা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন পোড়খা নেত্রীর সঙ্গে, যিনি কিন্তু লড়াই করে উঠে এসেছেন এবং যার কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতা একটা দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গে রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মোকাবিলা করার মতো কোনো মুখ কিন্তু এখনো পর্যন্ত বিজেপির আমরা জানি নেই। এটা তোমরা কিভাবে দেখছো? না, দেখুন, আগে বিহারের ব্যাপারটা বলি। যে মহাগঠবন্ধন এমজিবি যেটা করা হয়েছিল, তার মধ্যে কংগ্রেসও ছিল, কমিউনিস্টরাও ছিলেন। এই কংগ্রেস এবং কমিউনিস্ট জোট আবার পশ্চিমবঙ্গেও আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর বিহারের ক্ষেত্রে ঘটনাগুলো আলাদা। বিহারের ক্ষেত্রে জানি না যে ওখানকার কংগ্রেস সময়ে কিংবা কমিউনিস্টরা ওখানে কোনোদিন ক্ষমতায় ছিলেন না, কিন্তু এইরকম সাঁইবাড়ি হয়েছিল কিনা, কিংবা কংগ্রেস ক্ষমতায় ছিল, অবশ্যই থাকাকালীন, আমি বলছি থাকাকালীন সাঁইবাড়ির মতন ঘটনা ঘটেছিল কিনা। আরে কংগ্রেস বড় ঘটনা ঘটেছিল, ইন্দিরা গান্ধী তার শুরু করেছিলেন মানে রেগুলার বেসিসে, যেটা এনারা যেরকম ভাবে বলতেন। আমার জানা নেই, কারণ আমি ওই জায়গার পলিটিক্স সম্বন্ধে অনভিজ্ঞ, যে এরকম হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কেটে নেওয়া হয়েছিল কিনা, কোনো তার গঠবন্ধনের লোকেরা হাত কেটে নিয়েছিল কিনা, তাদের মধ্যে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য মুখের মধ্যে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে, অঞ্জনদা শুনছেন তো, ওই সেলাই টেলাই করে দেওয়া হয়েছিল কিনা। তো সেই সব তো আমাদের এখানে হয়েছে, এবং আমরা বরাবরই দেখতাম যে লাল দাদারা যখন ভোট চাইতে আসতেন তখন 72 পড়াতেন আমাদের, আর যখন কংগ্রেসিরা যখন তার প্রতিবাদ করতো বা তার বিরুদ্ধে যখন ভোট চাইতে আসতো, তখন 34 বছরে কি অত্যাচার হয়েছে তারই গল্প বলতেন। এখন এই যে মহাগঠবন্ধন, এখানেও একটা তো হয়েছে, এটা তো, এতে কোনো সন্দেহ নেই। আমরা মানুষ কি চায়, আমরা মানুষের কাছে কি নিয়ে পৌঁছতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে গোলমালগুলো করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেগুলো দিতে পারছে না মানুষকে, তার বিরুদ্ধে বিরোধীদের কাজ কি? বিরোধীদের কাজ শুধু রাস্তায় নেমে ইট মারা?
বিরোধীদের কাজ হচ্ছে মাঝে মাঝে গিয়ে ঝগড়া করার ভাব দেখানো, কিন্তু তারপরে গিয়ে চপ আর ফিশ ফ্রাই আর কফি খেয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়া, গণশক্তি লাগানো, এটা তো কাজ হতে পারে না। বিশ্বাসযোগ্য একটা বিরোধিতা দরকার, এবং আমরা নিজেদেরকে এই বাংলার প্রধান বিশ্বাসযোগ্য বিরোধী মুখ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছি। বিজেপি ছাড়া বিরোধী এখানে সেরমভাবে নেই, এটা পরিষ্কার। আমি এই বাকি রইল হ্যাঁ। না। এবারে শেষ জায়গাটাতে আসি। শেষ জায়গা হচ্ছে যে বিহারের প্রভাব এখানে কি পড়বে, এখানের প্রভাব বিহারে কতটা পড়েছে, এরকম বড় কথা নয়। মুখ আপনারা যখন মনে আছে, যখন এই বামফ্রন্টের শেষের দিক, তখন আপনারা কি বলতেন মিডিয়া থেকে, যে বুদ্ধদেব ভট্টাচার্যের কাউন্টার করার মতন মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আপনারা মুখ বলে মানতেন না, এবং তার আগেও এরকম হতো। সুতরাং মুখ নিয়ে ভাববেন না, মুখ চলে আসবে। নেতা দিয়ে হ্যাঁ। আমার কথা হচ্ছে দেশ কিন্তু নেতা দিয়ে চলে না, নীতি নিয়ে চলে। যদি নীতি ঠিক থাকে তাহলে মুখ নিয়ে ভেবে লাভ নেই। একটা প্রশ্ন, মুখ নিয়ে ভেবে লাভ নেই। তাহলে দেবজিৎ একটা প্রশ্ন, লোভ সামলাতে পারছি না, মোদি হ্যাঁ তো মুমকিন না হ্যাঁ। না, মোদির বিশ্বনাথ একটা কথা আপনারা বলুন, যে বিশ্বনাথ দা ভালো বলবেন, মোদিজির যে স্ট্র্যাচার, মোদিজির যে লেভেলের এক্সপার্টাইজ, মোদিজির যে লেভেলের আলোক সামান্য একটা ব্যক্তিত্ব উনি তৈরি করেছেন, তার থেকে আলোকবর্ষ দূরে এখানকার নেতা বা অন্য জায়গার নেতারা রয়েছে। আচ্ছা দেবজিৎ, ওইভাবে বলে লাভ আচ্ছা নেই। তাপস সিনহা, আপনি আমাকে জানান একটু একটা বিষয়। ঠিক বিশ্বদা, হ্যাঁ বলো। তাপসদা, হ্যাঁ আমি আসছি, ওম প্রকাশদা আমি আসছি। তাপসদা, আপনি আমাদের বলুন যে বিহারের জোটটা আপনাদের খুব ভালো হয়েছে, কংগ্রেসের সঙ্গে খুব ভালো করে জোট লড়েছেন, ভালো। পশ্চিমবঙ্গে আপনাদের প্রধান শত্রু কে, তৃণমূল কংগ্রেস না বিজেপি? দুজনেই। আমরা বিজেপির বিরুদ্ধেও লড়াই করব এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব, কারণ বিজেপির মতো একটা সাম্প্রদায়িক, যেটা দেবজিৎ বলল, মোদির মতো নেতা নাকি এখানে কোনো নেতা নেই, বাংলাকে অপমান করছে। যে মোদি কোদরা দাঙ্গা, কোদরার রক্ত গোটা শরীরে লেগে আছে, সাম্প্রদায়িক একটা শক্তি। আর জঙ্গল রাজের কথা ও দেবজিৎ বলছে, হাতরাস উত্তরপ্রদেশের চেয়ে বেশি জঙ্গল রাজ এই মুহূর্তে কোথাও প্রতিষ্ঠিত হয়েছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর মতো নেতৃত্ব, অবশ্য ওদের নেতৃত্ব নিয়ে অভাব নেই, যারা তৃণমূল কংগ্রেসের নারদা সারদায় অভিযুক্ত, বান্ডিল বান্ডিল টাকা নিয়েছে। আমি একটু ইন্টারফেয়ার করতে লোক সামলাতে পারছি না। তাপসদা শুধু এটা বলুন যে গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, তাদের দলের সঙ্গে আপনারা হাত মেলাচ্ছেন তো? দেবজিৎ, তুমি যখন বলো আমি না না, আমি জিজ্ঞেস করছি। তোমার সঙ্গে আমার সেই সম্পর্ক না না, সেটা নয়, আমি শুধু জানতে চাইছি। দেখো, যে যারা কোটি কোটি টাকা চুরি করছে, তারা তোমার দলে গিয়ে তারা কি মুখ হবে? না না, আমি তা বলছি না, আমি শুধু জিজ্ঞেস করছি যারা আচ্ছা, স্পেকট্রাম কয়লা এ থেকে জেড অবধি, স্পেকট্রাম কয়লা কোল, ওম প্রকাশ মিশ্র, মুকুল কোথায়? তুমি দেবজিৎ বলো, ভাগ মুকুল ভাগ। আমি আবারও বলছি, আমরা তো আমরা তাপসদা, আপনারা দাবি করেন, আমি একদম আমি তাপসদা আমি বলিনি, আপনারা দাবি করেন আপনারা আমাদের ওম প্রকাশ মিশ্র, ওম প্রকাশ মিশ্র, ওমদা বলুন যে আপনারা কি করে হাত মেলাচ্ছেন? ওম প্রকাশ মিশ্র, ওম প্রকাশ মিশ্র, লড়াই চাও তাহলে শুধু সারদা নারদার ফাইলটা ঠিক আছে, ওম প্রকাশ, তৃণমূলের বিরুদ্ধে যদি লড়াই চাও, সারদা নারদার সিবিআই। ওম প্রকাশ মিশ্র, ওম প্রকাশ মিশ্র, ওমদা। মুকুল ভাগ, আজ মুকুল তোমাদের আলোকিত করে বসে আছে, আর তৃণমূলের মঞ্চ আলোকিত বসে আছে ছত্রধর, যে জ্ঞানেশ্বরী দুর্ঘটনা ঘটালো, এতগুলো মানুষকে খুন করলো। দেবজিৎ বললো না যে এই প্রধানমন্ত্রীর মতো, প্লিজ 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 বলুন বলুন ওমদা বলুন। দেবজিৎ বললো না এই প্রধানমন্ত্রী আর কোনো নেতৃত্ব পাওয়া যাবে না, আমি ওর সঙ্গে একমত। এরকম এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি আছে সত্যি পৃথিবীতে কোথাও নেই। থেকে পাস করে সেটাও বলুন। মিমকে নিয়ে একটা দারুণ, ডক্টরেটটা ইস্ট জর্জিয়া থেকেও নয়, মিমকে নিয়ে একটা দারুণ চিত্রণ করলেন, দারুণ চিত্রণ করলেন। এই মাঝখানে কথা বলো না, বলুন বলুন প্লিজ বলুন। দারুণ একটা চিত্রণ করলেন যে থিওরিটিক্যালি কি হতে পারে। থিওরিটিক্যালি নাকি মিম এখানে সরকার গঠন করতে পারে। আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তীকে যে থিওরিটিক্যালি যেহেতু ওর বয়স 25-এর বেশি আর লোকসভা নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতা আছে, ও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে থিওরিটিক্যালি। আর বিহারে মিম কি রেজাল্ট করেছে, এই যে দুজন ভোট বিশেষজ্ঞ আছেন, শিবাজী প্রতিম বসু আর বিশ্বনাথ চক্রবর্তী, দুজনকেই অনুরোধ করছি ভালো করে স্টাডি করে নেবেন, দেখবেন যে যেখানে মিম ভোটে দাঁড়িয়েছে
সেখানে মহাগঠবন্ধনের কোনো প্রার্থী সঙ্গে ভোটটা যোগ করেও সেটা কিন্তু প্রভাবিত হচ্ছে না। এটা 20টা আসনের ক্ষেত্রেই প্রযোজ্য। একটু ভালো করে স্টাডি করার প্রয়োজনীয়তা রয়েছে। থার্ড কথাটা যেটা আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, বিজেপি প্রধান বিরোধী দল না হলেও প্রধান একটা বিরোধী পরিসর গ্রহণ করেছে তারা, কিন্তু তাদের কি ভাষা, তাদের কি বক্তব্য, তাদের কি নীতি, তাদের কি কন্ট্রিবিউশন, সেটা নিয়ে তো বিচার হবে। আর এখানে রাজ্য সরকারের পারফরমেন্স নিয়ে বিচার হবে, সাংগঠনিক শক্তি নিয়ে বিচার হবে। এবং তাই জন্য ইলেকশন এখন অনেক দেরি আছে, অনেক দূরে রয়েছে, করোনায় মোকাবিলা চলছে, রাজ্যের যে সমস্ত দাবি দাওয়া সেইগুলি নিয়ে আমরা কিন্তু ইনভাইট করেছিলাম। এবং আমি বলবো যে লেফট আর কংগ্রেস তারা কিন্তু রাজ্য সরকারের সঙ্গে একমত হয়েছিল। বিজেপি তারা কিন্তু সেইটা সাইন করতে রিফিউজ করেছিল। তাই জন্য রাজ্যের স্বার্থের কথা যারা ভাবছেন না, তারা যদি মনে করেন যে তারা এখানে রাজ্যে রাজনৈতিক পরিসরটা বিস্তারিত করতে পারবেন, সেটা কিন্তু হবে না। এবং যেটা 12% ভোটটা কমেছে, যেটা সিপিএম নেতা বললেন, শুধু তাই নয়, লোকসভা আর বিধানসভার যে বিস্তর ফারাক সেটা বিহারই তো দেখিয়ে দিচ্ছে। না ঠিক, লোকসভা বিধানসভা বিস্তর ফারাক, এ নিয়ে 40টা আসন পেয়েছে এনডিএ 40টার মধ্যে। আর তাহলে এখানে আর আলোচনা কি করতে? লোকসভা না লোকসভা বিধানসভা বিস্তর ফারাক, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। শিবাজি তাই তো প্রতিম, বলছি 18 থেকে বাড়বো আমরা। শিবাজি প্রতিম বসু, সবাই 18 থেকে ভয় পাবেন না, আমরা 200 প্লাস হব। শিবাজি বিস্তর ফারাক। শিবাজি প্রতিম, এটাও মেনে নিতে হবে, 12% ভোট তিন কমেছে। থেকে কয়টা বাড়বে? শিবাজি প্রতিম বসু, কয়টা বাড়বে? এটা নতমস্তক শিবাজি মেনে দা। নিচ্ছি। হ্যাঁ শিবাজি দা, নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, বিশ্ব শিবাজি দা, হ্যাঁ, যেটা বিশ্ব। যেটা আমি জানতে বলতে চাইছি চাইছি, শিবাজি দা, যেটা এটা তো জানতে আমরা চাইছি, জানি, পশ্চিমবঙ্গ কংগ্রেস এবং লেফটের মধ্যে জোট হবে বলেই আমরা ধরে নিচ্ছি, এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। এই প্রতিদ্বন্দ্বিতায় কার কোন দিকে লাভ লোকসানের হিসাবটা যদি একটু বলেন। না, যদি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়, যেমন এখানে আরেকটি পক্ষ যে মিমকে নিয়ে, যে এমআইএমকে নিয়ে এতটা আলোচনা হলো, এমআইএম থাকার ফলে যেমন বিরোধী ভোট, বা চিরাগ পাসওয়ান থাকার ফলে বিরোধী ভোট ভাগ হয়ে গেল, তেমনি যদি এখানে অবশ্যম্ভাবী, কারণ বামপন্থীদের সঙ্গে কখনোই বামপন্থীরা বিজেপির দিকে যেতে পারবে না, এবং বামপন্থীরা এখন উৎসাহিত হয়েছে, কারণ যদিও সেখানে সিপিআইএমএল দীপঙ্কর ভট্টাচার্যের লিবারেশন তারা অনেক বেশি সিট পেয়েছে, কিন্তু একটা ধরনের উৎসাহ তারা পেয়েছে। এখানে যদি এরা যদি ঠিক মতো করে এই বিরোধিতার পরিসরটা করে, কেন করবে না, এতদিন তাদেরই ছিল, তারা যদি বসে যায়, সেক্ষেত্রে ন্যাচারালি আরেকটি লোকেরা তো একটা প্রতিষ্ঠান বিরোধিতা বাড়তে থাকে, সবসময় কিছু না কিছু থাকে, তার আউটলেট খুঁজবে বিজেপির মধ্য দিয়ে। কিন্তু যদি বাম এবং তারা যদি সেইটা তাদের জোরালোভাবে সংগঠন করে, তাহলে যেটা হবে, বহু জায়গায় বাম সমর্থকরা কিন্তু অনেকে বসে গেছে, তারা আবার ফিরে আসবে। যদি ফিরে আসে, সেক্ষেত্রে খুব ইন্টারেস্টিং লড়াই হবে। কি হবে আমি জানি না, তবে একটা ঠিকই যে বিজেপির যে একাই পরিসরটা দখল করছে, একটা বাইপার্টি সিস্টেমের মতো, সেইটার পরিসরটা অনেকটা একদম আমি একটা কথা বলছি, এই জায়গা থেকে একটা ছোট্ট উদাহরণ আমি একটা কথা বলি, মুখের কথা আসছিল। আজকে কিন্তু ভারতবর্ষে কিন্তু আজকে প্রেসিডেন্সিয়াল, হ্যালো, হ্যাঁ বলুন, প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মতো আজকে অবস্থা হয়ে গেছে ভারতবর্ষে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মতো অবস্থা হয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি, যদিও পার্লামেন্টারি সিস্টেম, কিন্তু মুখের ওপরেই ভোটটা হচ্ছে একদম। সমস্ত সারা ভারতে। আজকে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর বিকল্প মুখ ছিল না, সারা ভারতে সত্যি মুখ নেই। একদম, এক্ষুনি কাকে মানবে সবাই, সত্যি তো মুখ নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, উল্টো মুখটা আমরা কে সেই মুখটা কে সেটা আমরা জানি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দীপঙ্কর ভট্টাচার্যের কথা উঠলো। দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল লিবারেশনের নেতা, যিনি বিহারে অনেক আসন পেয়েছেন যারা লিবারেশন, তিনি বলেছেন পশ্চিমবঙ্গে যদি বামেরা মনে করে যে
বিজেপি এবং তৃণমূল একই শত্রু, তাহলে তারা ভুল করবে বিজেপি এবং তৃণমূলকে একইভাবে সমান শত্রু হিসেবে দেখাটা ভুল হবে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইছি। বিশ্বনাথ চক্রবর্তী, যে মুখের কথাটা উঠছে এবং সংগঠনের কথা উঠছে, আজও পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে কিন্তু বামেদের একটা সংগঠন রয়েছে, বসে গেছে কি বসে যায়নি আমি জানি না, কিন্তু আছে। আজও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে, এই নিয়ে সন্দেহ নেই। এই সংগঠনের জায়গা থেকে বিজেপি কি অনেকটা পিছিয়ে নেই? দ্বিতীয় কথা, যে কষ্টটা মুখের কথা, এই মুখের জায়গা থেকে কি অবস্থা বলে মনে হচ্ছে? খুব ছোট্ট করে আমি পরপর উত্তর দিচ্ছি। এক হলো, আজকের পরে 5 মাস বাকি আছে পশ্চিমবাংলার নির্বাচন। প্রতিদিন পশ্চিমবাংলার রাজনীতিতে যেভাবে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ভাঙা করা হচ্ছে, এই দল থেকে ওই দলে যুক্ত হচ্ছে, ওই দল থেকে সেই দলে যুক্ত হচ্ছে, এই রাজনীতির ডাইনামিক্সটা কিন্তু আমাদের শেষ দিন, ভোটের দিন পর্যন্ত কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আমাদের একটা আনপ্রেসিডেন্টেড পলিটিক্যাল ডেভেলপমেন্ট রাজ্যে হচ্ছে, যেটা পশ্চিমবাংলার রাজনৈতিক দলগুলো বলা যায় স্টেবল পলিটিক্যাল পার্টি সিস্টেম ছিল, এটা আনস্টেবল পলিটিক্যাল পার্টি সিস্টেমে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দলগুলো ভাঙছে ঘটছে। তাহলে কোন নেতৃত্ব কোথায় গিয়ে দাঁড়াবে? এটা এক নম্বর। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে দেখো, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাচারের আর কোনো নেতা নেই এই মুহূর্তে, এটা একদম ফ্যাক্ট। কিন্তু 2011 সালের মমতার গ্রহণযোগ্যতা আর 10 বছর শাসন করার পরে 2021 সালের মমতা বন্দ্যোপাধ্যায় কি এক? যদি একই হতো তাহলে 2019 সালে উনি যখন 42-এর ডাক দিয়েছিলেন, তখন 42-এর ডাকের রেসপন্স মানুষ করলো না কেন? তৃতীয় যে বিষয়টা, যে বিজেপি এই মুহূর্তে তারা ঘোষণা করেছে তারা যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা লড়াই করবে। বিহারের নির্বাচনের যে ফলাফল এসছে তাতে বিজেপি কিছুটা আশাপ্রদন্ন হতে পারে, কারণ সারা ভারতবর্ষের উপনির্বাচনের যে ফলাফলগুলো, সেগুলো করোনা আবহে যখন নরেন্দ্র মোদীকে অনেক জায়গা থেকে সমালোচনা করা হচ্ছিল ব্যর্থতার জন্য, তারপরেও কিন্তু যেভাবে প্যান ইন্ডিয়া বাই ইলেকশনের রেজাল্ট এসছে, তাতে মোদির প্রতি আস্থা রেখেছে, এই কথা বিজেপি কর্মী সমর্থক বা সাধারণভাবে তারা তুলে ধরতে পারে। মোদির ইমেজ ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এটাই কিন্তু পশ্চিমবাংলার মানুষ 5 মাস পরে দেখতে পাবে। মোদির ইমেজ ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। ওম প্রকাশ মিশ্র। না, আমার মনে হয় যে খুব সুবিধা হবে। মোদি সাহেবকে যদি সামনে দাঁড় করিয়ে বিজেপি এখানে ইলেকশনে লড়তে পারে, আমাদের আরো বেশি সুবিধা হবে। এবং তা থেকে বোঝা যাবে যে এখানে বিজেপি মোদি সাহেবের কৃতকর্মের সমস্ত দায়িত্ব নিতে তারা রাজি রয়েছে। যেভাবে আর কি নোটবন্দি করা হয়েছে, যেভাবে জিএসটি ইমপ্লিমেন্টেড হয়েছে, যেভাবে সিভিল লিবার্টিজের উপর হানা দেওয়া হচ্ছে, যেভাবে ভ্রান্ত একটা বৈদেশিক নীতি তৈরি করা হয়েছে, অর্থনীতির বুনিয়াদকে যেভাবে ধ্বংস করা হয়েছে, যেভাবে আর কি দেশকে কার্যত দেশের প্রতিষ্ঠানগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে, তো বিজেপির যদি মুখ নেই, তারা মোদি সাহেবকে এখানে আনতে চান, আনুক না, আমাদের তো কোনো তাদের সুবিধা অসুবিধার কোনো জায়গা নেই। আমরা ওয়েলকাম করি, বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, তারা ইলেকশন লড়বে। হ্যাঁ, তবে ইললিগালি তারা যে একটা বিশাল বড় অর্থ ভান্ডার তৈরি করেছে, সেটার যে সমস্ত জায়গায় মিসইউজ করছে, প্রতিষ্ঠানগুলিকে তারা মিসইউজ করছে, এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছে, সেই সমস্ত সত্ত্বেও এখানে পশ্চিমবঙ্গে আমরা মনে করি যে উই আর অন এ ভেরি স্ট্রং উইকেট। আমাদের মেসেজটা হচ্ছে পজিটিভ, আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানটা হচ্ছে স্ট্রং, আর সেই জায়গা থেকে আমাদের আরো শ্রীবৃদ্ধি ঘটবে, আমাদের পিছিয়ে আসার কোনো জায়গা নেই। যেটা বলছেন ওমদার, অনেকটাই ওনার পার্টির তরফ থেকে বলছেন। একটা ঘটনা, না ওটা মানে বাকিরা তো পার্টির তরফ থেকে বলছেন না, তাপসদা, আমি আর ওমদা ছাড়া বাকি দুজন তো আছেন, আপনিও তো আছেন। তো যেটা বলার সেটা হচ্ছে যে বিহারে যা হয়েছে, আমাদের মুখ হিসেবে উনি বলছেন যে পশ্চিমবঙ্গে যদি মোদিজিকে সামনে রেখে, আমরা সব জায়গাতে মোদিজিকে নিয়েই লড়ছি। মোদিজির গভর্নেন্সকে অস্বীকার করতে পারবেন? মোদিজি যা করছেন সেগুলোকে অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার জন্য তো আপনারা একের পর এক কেন্দ্রের প্রোগ্রামকে রাজ্যে লাগু হতে দিচ্ছেন না। আপনারা আয়ুষ্মান ভারতকে লাগু হতে দিলেন না, আপনারা একের পর এক কার্যক্রম লাগু হতে দিলেন না। আপনারা যেখানে যা, আপনারা এখানকার শ্রমিকদের নিয়ে আপনারা কথা বলছেন, চাষিদের নিয়ে কথা বলছেন,
চাষিদের জন্য প্রত্যেক বছরে যে টাকা, শুধুমাত্র চাষি হবেন, তার আধার কার্ড থাকবেন লিঙ্কড বা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেখানে টাকাটা ঢুকে যাবে। আপনারা কি বলেছেন? আপনারা আগে টাকাটা নবান্নকে দিতে হবে। দিদিমণি মনে করবেন যে বড় চাষি তাকে আগে দেবে, তারপরে তারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জায়গায় বড় চাষি হবেন, তারপরে ওমদা হবেন, তারপরে অন্যরা হবেন, চাষিরা তো আর পাবেন না। সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে এই গুড গভর্নেন্সের জন্য এই রাজ্যে বিজেপি চাই। অন্যায়টা কি করেছি? এখানে আপনাদের মুকেশের কি আছে? আপনাদের তো মুখ এরকমই মুখ, যে মুখ হচ্ছে যে একদম কালীঘাটের টালির চালা থেকে মুখ হিসেবে বেরোন, মুখোশ পরে রাইটার পরে মুখোশ ছিঁড়ে সেখানে গিয়ে আমি আসছি শিবাজিদার কাছে। শিবাজিদা এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে, যেখানে দুদলের লড়াই, মুখকে হবেন লড়াই, এবং বামেদের একটা তৃতীয় বিকল্পের জায়গা থেকে আপনার কি মনে হয় যে বামেরা তৃতীয় বিকল্পের জায়গা থেকে, এদিকে মিমের প্রশ্ন উঠে আসছে, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন, অন্য 4টি রাজ্যেরও নির্বাচন রয়েছে কিন্তু সেখানে কেউ গুরুত্ব দিচ্ছে না, সবার লক্ষ্য এখন বাংলা। এই বাংলার নির্বাচনে আগামী দিনের প্রেক্ষাপট কি হতে চলেছে? বাংলার গুরুত্ব খুবই দিচ্ছে বিশেষ করে বিজেপি। আজকে প্রধানমন্ত্রী বাংলার নাম করেননি, কিন্তু রাজনৈতিক হত্যা নিয়ে উনি কথা বলছেন, একটা ইঙ্গিত ছিল। আমি জানি না বাংলার প্রতি ইঙ্গিতটা ছিল কিনা, বলতে পারবে কেরালা হতে পারে, কেরালাও নির্বাচন, কিন্তু আমি একটা খালি কথা বলতে চাইছি যে কেরালা হতে পারে, কেরালাও নির্বাচন আছে এবং কেরালা হতা, কিন্তু আমি একটা কথা খালি বলবো যে বাংলায় কিন্তু দেবজিতের যে প্রেজেন্সটা, সেই প্রেজেন্সটার একটা বড় জায়গা হচ্ছে তাদের ইন্সপিরেশন, সোর্স অফ ইন্সপিরেশন ফ্রম আউটসাইড বেঙ্গল। এটা কিন্তু মনের সঙ্গে চুরি করে লাভ নেই, সেখান থেকে তারা ডিসাইড করছেন। এই যে জায়গা বলা যেতে পারে অল ইন্ডিয়া পার্টি, কিন্তু ঠিক আছে, কিন্তু তবুও তাদের সোর্স অফ ইন্সপিরেশন বাইরে, আর বাকিটা তৃণমূলের ভাঙা অংশ। যেটা অরিজিনাল বিজেপি, যারা পুরনো অনেক দিনকার বিজেপি, দেবজিৎ যেমন অত্যন্ত পুরনো বিজেপি, এই রকম বিজেপি যারা, তাদের থেকেও এখন দেখা যাচ্ছে যে বাইরেকার, এদের মধ্যে তালমিল কতটা, বিজেপির সংগঠন কতটা গ্রাসরুটে, এটার যেমন একটা চিন্তা, তেমনি আরেকটা বড় জায়গা মিমের মতো সংগঠন যদি এখানে হয়, যেটা বিশ্বনাথ ইঙ্গিত দিল হতেই পারে, তহা সিদ্দিকি বা এদের দিকের যারা প্রয়াস তারাও করতে পারে, ফুরফুরা শরীফের, তাদের মধ্যে কি দাঁড়ায় মুসলমান সমাজ, এবং সর্বোপরি তৃণমূলেরও ভেতরকার কিন্তু সাংগঠনিক যে সমস্যাগুলি কিছু কিছু চোখে পড়ছে, সেগুলি যদি তারা মেটায়, এবং বাম এবং কংগ্রেস তারা যারা রুজির কথা বলছে, বিশেষ করে বামরা, সেটাকে সামনে নিয়ে আসতে পারে। এখানে যেটা হয়ে যাচ্ছে বামেদের, যেটা বলছেন দীপঙ্কর ভট্টাচার্য এক্ষুনি, বিশ্ব তুমি বললে যে কে আসল শত্রু, কারণ ওইখানে বাও সেতুংয়ের একটা বিখ্যাত আছে যে প্রাইমারি কন্ট্রাডিকশন আর সেকেন্ডারি কন্ট্রাডিকশন। কোন কন্ট্রাডিকশনটা প্রাইমারি? দুজনই কি বিরোধিতা করছি, দুজনকে যদি একই রকম বিরোধিতা করি, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এটা বুঝলে কিন্তু একরকম ইলেকশন হবে। আর এইগুলো তো দেখাই যেতে পারে। আর তাছাড়া অর্থ বলের কথা যেটা বলে, সেটা তো পরের বিষয়, অর্থ বলটা বড় বিষয় বলার আছে, সত্যি অর্থ আমাদের সময় আমার শুধু বলার আছে, সিপিআই এমএল এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ সাযোগ হওয়াটা নতুন কিছু হবে না। পশ্চিমবঙ্গে ভোটের আগে হয়েছে। আমি একটা জিনিস পরিষ্কার বলে দিতে পারি যে যেটা শিবাজিদা বললেন, তৃণমূলের অবশ্যই অভ্যন্তরীণ সমস্যা আছে, এনি কোনো সন্দেহ নেই, শিবাজিদের কথা অনুযায়ী। কিন্তু একই সঙ্গে বিজেপিতেও পুরনো নতুনের সমস্যা আছে, এটাও শিবাজি যেটা বললেন, এটা নিয়েও কোনো সন্দেহ নয়, এটাও একটা বড় সমস্যা হতে যাচ্ছে আগামী দিনে। কিন্তু পশ্চিমবঙ্গের দিকে, বাংলার দিকে যে দেশের নজর থাকবে, বুথ স্তরে সংগঠন, একদম বুথ স্তরে সংগঠন, এবং পশ্চিমবঙ্গের দিকে যে গোটা দেশের নজর থাকবে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যদিও আরও 3-4টে স্টেটে নির্বাচন রয়েছে, আমরা অপেক্ষা করব আগামী দিনের জন্য। আপাতত এ পর্যন্তই, সঙ্গে থাকুন।